আসসালামু আলাইকুম। আজকে রক্ত ও সঞ্চালনের আমাদের হলো সেকেন্ড লেকচার শুরুর আগে আমরা ফার্স্ট লেকচারে যতটুকু পড়েছিলাম অল্প কিছুটা পড়েছিলাম, সে পড়াটা একটু আবার রিওয়াইন্ড করে নিই। প্রথমে কি পড়েছিলাম যে রক্ত বাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সম্পন্ন তত্ত্ব বলে। এখন মেন কথা হলো যে রক্ত কি, রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। ওকে। আর রক্ত কি, রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। এই রক্ততে কিন্তু আমাদের রক্তকণিকা বাদে আরেকটা জিনিস থাকে, সেটা হলো রক্তরস। রক্তরস হলো রক্তের একটা কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান, এটা এমন না যে ফেলনা। তারপর গিয়ে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে কত, প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। বাকি দেহের মোট ওজনের 8%। রক্ত হলো সামান্য ক্ষারীয়। আমি বলেছিলাম যে ইলান্ট ইম্পর্টেন্ট, কারণ রক্তের পিএইচ কেমন বা রক্তের প্রকৃতি কেমন, ক্ষারীয় থাকতে পারে, সামান্য ক্ষারীয় থাকতে পারে। সো ক্ষারীয় অ্যান্সার না, সামান্য ক্ষারীয় হবে। তারপর আপেক্ষিক কৌণিক পানির চেয়ে বেশি, প্রায় 1.065। রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। সান্দ্রতা কি, সান্দ্রতা হলো আমাদের ঘনত্ব বোঝাচ্ছে, আর এর গতিবেগ। এই ক্ষেত্রে রক্তের ক্ষেত্রে এই জিনিসটা বোঝাচ্ছে। রক্তের সাধারণ কার্যাবলী এই যে 14টা আছে, এই 14টা হলো জাস্ট হলো হেডিং গুলো মুখস্থ। রক্তের উপাদান আমরা কি কি পাই, রক্তরস বা প্লাজমা পাই কত পার্সেন্ট, 55%। আর 45% পাই হলো রক্তকণিকা। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান থাকে। লোহিত রক্তকণিকা আধিক্যের কারণে রক্ত কি লাল দেখায়। আর লোহিত রক্তকণিকায় হলো হিমোগ্লোবিন থাকে, যে অক্সিজেনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন গঠন করে, আর এই হিমোগ্লোবিনের কারণে কিন্তু রক্ত লাল দেখায়। তারপর দেখো রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা কি, এটা হলো হালকা হলুদ বর্ণের তরল অংশ। যদি এই পিকচারটা দেখো, এই উপরের এই অংশটুকু হলো প্লাজমা বা রক্তরস, নিচের এই লাল অংশটুকু হলো রক্তকণিকা। আর এটা লাল কেন, লোহিত রক্তকণিকার কারণে। আর বাকি যে দুটো উপাদান থাকে, শ্বেত রক্তকণিকা আর হলো অনুচক্রিকা, এই দুইটা হলো বর্ণহীন। এই দুইটার কারণে কোনো রঙের কিছু হয় না। রং রং হয় কিসের কারণে, রং হয় হলো লোহিত রক্তকণিকার কারণে। প্লাজমা প্রোটিনের পরিমাণটা আগের ক্লাসে আমি মিস আউট করে ফেলছিলাম, যে প্লাজমা প্রোটিনের পরিমাণ কত, প্রায় 7.5%। আর বাকিগুলো এখানে আছে, যে অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। মেন কথা কি, জিপিএ 5। তারপর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, তারপর অন্যান্য পদার্থ, এগুলো দেখলাম। রক্তরসের কাজ পড়েছে আগের ক্লাসে। তারপর রক্তকণিকা কি, হিমাটোপোয়েসিসের ব্যাপার। হিমাটোপোয়েসিস কি, হিমাটো হলো ব্লাড, আর পোয়েসিস হলো টু ক্রিয়েট বা টু ফর্ম। অর্থাৎ কি, রক্তের সৃষ্টি হওয়া, রক্ত সৃষ্টি হয়। কিন্তু রক্ত কিন্তু স্ববিভাজিত হয় না, স্ববিভাজিত হয় হয়ে সৃষ্টি হয় না বলে এদের রক্তকোষ বলা যায় না, রক্তকণিকা বলা হয়। আর রক্তকণিকা হলে এক জায়গা থেকে ঠিকই উৎপন্ন হয়, কিন্তু এরা নিজেরা বিভাজিত হয়ে অন্য কোনো কণিকার উৎপন্নের কারণ হয় না, এজন্য এদের কণিকা বলা হয়, কোষ বলা হয় না। এখানে হলো রক্তকণিকা যে 3 ধরনের, সেই 3 ধরনের নাম দেওয়া আছে। এইটোসাইটের আরেক নাম কি, লোহিত রক্তকণিকা। লিউকোসাইটের আরেক নাম কি, শ্বেত রক্তকণিকা। প্লেটলেটের আরেক নাম কি, অনুচক্রিকা, বা এটাকে থ্রম্বোসাইটও বলা যায়। তারপর এই পাশে হলো আমরা ছক পর্যন্ত পড়েছিলাম, যে রক্তরস বা প্লাজমা 55%। রক্তকণিকা কত, রক্তকণিকা কয় ভাগে বিভক্ত, রক্তরসের উপাদান কি কি। এখানে সবচেয়ে বেশি থাকে পানি, আর কঠিন পদার্থ থাকে। পানি কি 90 থেকে 92%, কঠিন পদার্থ বাকিগুলো। পানি যদি মনে রাখি, আমাদের কঠিন পদার্থ আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজনই নেই। অজৈব উপাদান দেখলাম, জৈব উপাদানের মধ্যে কি আছে, প্লাজমা প্রোটিন আছে। তো প্লাজমা প্রোটিন একটা জৈব উপাদান। এখানে কি আছে, অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ক্লোরিন ফ্যাক্টর। তারপর নাইট্রোজেন গত বর্জ্য পদার্থ, অন্যান্য পদার্থ, এগুলো দেখলাম। এগুলো আমাদের দেখা শেষ। এখন আমাদের মেইন পড়া আজকের যেটা, সেটা হলো কি, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। এখন খাতার মধ্যে লিখে রাখবা যে এরিথ্রো হলো অর্থ হলো লাল বা লোহিত। এখানে যেটা দেওয়া আছে, এরিথ্রোস অর্থ কি লোহিত, আর কাইটোস অর্থ হলো কোষ। তুমি এটা হলো যখন আমি যখন হলো বোটানির ফার্স্ট চ্যাপ্টার পড়াবো, ক্লোরোফিল অংশে, সেখানে তোমাদের আমি পড়াবো যে এরিথ্রো শব্দের মানে এরিথ্রো বায়োলজি টার্মে এটাকে লাল বলা হয়। আর এরিথ্রোসাইট অর্থাৎ কি, লোহিত রক্তকণিকা বা লাল রক্তকোষ। তারপর দেখো, মানবদেহে রক্তরসে ভাসমান গোল ডি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে। লোহিত রক্তকণিকা কাকে বলে, এটা অবশ্যই একটা গুড কোয়েশ্চেন, এটা আসতে পারে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এই তুমি এক লাইন থেকে কিন্তু এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এমসিকিউ ইজিলি করা যায়। লোহিত রক্তকণিকা অক্সিজেন যুক্ত বা অক্সিজেন বাহী, লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন যুক্ত, লোহিত রক্তকণিকা কি, রক্তরসে ভাসমান গোল। লোহিত রক্তকণিকার আকার কেমন, দ্বিঅবতল চাকতির মতো। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। এটা তোমাদের অ্যাকচুয়ালি মেডিকেলে বেশি ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ, তোমাদের এইচএসসি লেভেলেও এখান থেকে কোশ্চেন আসতে পারে। কারণ দেখা যায় যে এইচএসসির বোর্ড কোশ্চেনই মেডিকেলে দিচ্ছে, আবার মেডিকেলের বিগত বছরের কোশ্চেনই এইচএসসি বোর্ডে আসে, এমন অহরহ করতেছে। এই কয়েকদিন আগে হওয়া মেডিকেল পরীক্ষা যেটা হলো, সেটা তো দেখবা যে বেশিরভাগ বোর্ড কোশ্চেনই আসছে। তারপর দেখো এখানে যেগুলো বললাম, এখন যদি আমি চিত্রটা তোমাদের দেখাই, এই দেখো ভেতরটা একটু বেশি পাতলা, আর পার্শ্বদেশ দেখো, মানে বাইরের অংশ কিন্তু একটু ফোলা। তাহলে বলা যায় যে আমরা
যখন চকলেট খাই, চকলেট দেখবে ভিতরের অংশটা চাপা, বাইরের অংশটা কি একটু বেশি মোটা বা একটু বেশি পুরু। এটা হলো লোহিত রক্তকণিকার গঠন বা লোহিত রক্তকণিকার আকৃতি। এখন চলো আমি পরের লাইনটা দেখি। এই ধরনের কণিকার গড় বেশ 7.3 মাইক্রোমিটার ও স্থূলতা প্রান্তের দিকে 2.2 মাইক্রোমিটার, কেন্দ্রে 1 মাইক্রোমিটার, অর্থাৎ কিনারা অপেক্ষা মধ্যভাগ অনেক পাতলা। কিনারা অপেক্ষা মধ্যভাগ কি পাতলা, যেটা আমরা এই চিত্রে দেখেছি, তাই না? এই যে কিনারা অপেক্ষা মধ্যভাগ পাতলা, কিনারা তার মানে কি পুরু বা মোটা। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে, এই তথ্যটি নিয়ে সন্দেহ। এখন এই কথা হলো অন্য এক রাইটারের বইয়ে হলো বলা হয়েছে যে উটের মধ্যে নিউক্লিয়াস থাকে, মানে থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা মেবি মাজেদা ম্যাডাম বই অথবা হলো আলিম স্যারের বইয়ে বলা হয়েছে। তাই এটা মনে রাখবা যে কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, উটের। তারপর দেখো বিভিন্ন বয়সে মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে রক্তকণিকার সংখ্যা হচ্ছে ভ্রূণ দেহে বা এমব্রায়ো অবস্থায় এটা কি 80 থেকে 90 লাখ, শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 40 থেকে 49 লাখ। এখন এখানে দেখো যে লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি কি এমব্রায়ো অবস্থায় থাকে, তারপর কি শিশু অবস্থায়, তারপর কি পুরুষে, তারপর গিয়ে স্থিতি, অর্থাৎ স্থিতি সবচেয়ে কম থাকে। এখন এমব্রায়ো আর শিশু অবস্থায়, এই দুই অবস্থায় কেন লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে? তুমি দেখো একটা এমব্রায়ো থেকে ধীরে ধীরে হলো একটা শিশুর ফর্ম হয়, মানুষের ক্ষেত্রে একটা মানুষের বাচ্চার ফর্ম হবে, অন্য প্রাণীর ক্ষেত্রে অন্য বাচ্চার। তো এই ক্ষেত্রে কি হয়, একটা মানুষের বা একটা প্রাণীর দেহ গঠনের জন্য বা দেহের আকৃতি বা দেহের গঠন বৃদ্ধির জন্য প্রয়োজন হয় লোহিত রক্তকণিকার, মানে অনেক পুষ্টির প্রয়োজন হয়। লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে, আর অক্সিজেন কিন্তু আমাদের দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি 1 মিনিট অক্সিজেন না নেয় সে মারা যাবে। সে পানি না খেয়ে বাঁচতে, মানে পানি না খেয়ে হয়তো সে ঘন্টার উপরেও থাকতে পারবে, 15-16 ঘন্টাও থাকা সম্ভব, একদিন থাকা সম্ভব। অ্যাকচুয়ালি আমি পারি, তোমরা পারো কিনা জানি না, বাট কেউ কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আর দেখবা আমরা যখন কোনো একটা ব্যায়াম করি, আমরা যখন কোনো কাজ করি, তখন আমাদের অক্সিজেনের যে পরিমাণটা অক্সিজেন গ্রহণ করার, শ্বাস প্রশ্বাস নেওয়া, সেটা কিন্তু বৃদ্ধি পায়। কারণ কি আমাদের দেহে অক্সিজেনের ঘাটতি হয়। আর যখন একটা দেহ হলো ধীরে ধীরে বৃদ্ধি পায়, একটা শিশু থেকে যখন ধীরে ধীরে সে বড় হয়, একটা পূর্ণবয়স্ক পুরুষ বা পূর্ণবয়স্ক স্ত্রীতে পরিণত হয়, তখন এই ফ্রেজের মধ্যে কিন্তু তার দেহে কি অনেক ধরনের অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু বৃদ্ধি পায়, মানে দেহের গঠন বৃদ্ধি পায়। তো এই জন্যই কিন্তু অক্সিজেনের প্রয়োজন আছে বা লোহিত রক্তকণিকার মাধ্যমে এই পুষ্টি সরবরাহের প্রয়োজন আছে, এই জন্য লোহিত রক্তকণিকা বেশি থাকে পরিমাণ। বিভিন্ন শারীরিক অবস্থায় এ সংখ্যার তারতম্য ঘটে, যেমন ব্যায়াম ও গর্ভাবস্থায় কণিকার সংখ্যা বেশি পায়। কারণ ব্যায়াম অবস্থায় তো বললাম যে আমাদের যখন শ্বাস প্রশ্বাস নেওয়ার পরিমাণ বাড়ে, তখন কিন্তু দেহে অক্সিজেনের পরিমাণ বাড়ে, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠন করে, যেটা রক্তের মাধ্যমেই যায়। আর এই কারণে কি লোহিত রক্তকণিকার পরিমাণ একটু আপ ডাউন হয় বা বেশি কম হয়। গর্ভাবস্থা হয় কারণ একটা মায়ের পেটে কিন্তু আরেকটা জীবনের সঞ্চার হচ্ছে, এমব্রায়ো অবস্থা, ভ্রূণ অবস্থা, তারও কিন্তু রক্তের প্রয়োজন আছে, তারও পুষ্টির প্রয়োজন আছে। এজন্য কিন্তু, আর সেটা কিন্তু মায়ের মাধ্যমেই পায়, মায়ের মাধ্যমে অমরাতে যায়, তারপর তারা পায়। এই জন্যই কিন্তু গর্ভাবস্থায় কি একটা স্ত্রী দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। তারপর কি লিঙ্গ ও বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার নিচে থাকলে তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে। তো কি বললাম যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে, অর্থাৎ কি রক্ত স্বল্পতা। কি কারণে? কারণ হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে যদি নিচে থাকে। এছাড়া এখানে আরেকটা কথা এখানে উল্লেখ নাই যে প্রতি ঘন মিলিমিটার রক্তে যদি 50 লাখের 25% কম থাকে, 50 লাখে 25%, মানে নর্মাল ধরা হচ্ছে 50 লাখ, কিন্তু এর চেয়ে যদি 25% লেস থাকে, তখন সেটাকে রক্তাল্পতা বলা হয়। আমি খাতায় লিখে দিচ্ছি। ওকে, সো কি বললাম যে প্রতি ঘন মিলিমিটার, ওয়েট এটা একটু ফিক্স করে নিই। প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ যদি 50 লাখের 25% কম থাকে, তখন সেটাকে কি রক্তাল্পতা বলে। অর্থাৎ তুমি 100তে যদি 75-এর কম থাকে, তখন সেটাকে কি বলবে? রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এখন পরে কি আছে? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। দেখো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। অর্থাৎ একটা লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, এরপর সেটা কি ধ্বংস হয়ে যায়। কই ধ্বংস হয়? প্লীহাতে। প্লীহাকে কিন্তু লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়, সামনে পাবো হয়তো আমরা। লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। দেখো এখানে কোন অস্থিমজ্জা থেকে? লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে।
রক্তে অক্সিজেন মাত্রা কমে গেলে নতুন লোহিত কণিকার সৃষ্টি হয়। রক্তপাত, উঁচু স্থান অবস্থান, ব্যায়াম, অস্থিমজ্জার ক্ষতি, কম মাত্রার হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেন মাত্রা কমে যেতে পারে। বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপোয়েটিন নামে এক হরমোন উৎপন্ন ও ক্ষরণ করে। এই হরমোন লাল অস্থিমজ্জার লোহিত কণিকা উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। বেশি লোহিত রক্তকণিকা রক্ত প্রবাহে যুক্ত হলে রক্ত ও টিস্যুতে অক্সিজেনের মাত্রাও বেড়ে যায়। রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেলে বৃক্ক এরিথ্রোপয়েটিন ক্ষরণ কমিয়ে দেয়, ফলে লোহিত রক্তকণিকা উৎপাদনও কমে যায়। এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে। অর্থাৎ কি, এরিথ্রো লাল, পোয়েসিস টু ক্রিয়েট বা ফর্ম। এখানে দেখো এরিথ্রোপোয়েটিন, এরিথ্রো অর্থ কি লাল, যেটা আগেও বলছি, আর পোয়েটিন কি, এটা হলো টু মেকিং অর টু ফর্মেশন। অর্থাৎ কি, এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা তৈরির জন্য মানে যে প্রক্রিয়া তৈরি করা হয় মানে এটা হলো এক প্রকার হরমোন। এটা হলো এই হরমোনের নাম কি, এরিথ্রোপয়েটিন। আর এই সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে। হরমোনের নাম এরিথ্রোপয়েটিন আর সৃষ্টির প্রক্রিয়া এরিথ্রোপোয়েসিস। হরমোনের নাম এরিথ্রোপয়েটিন, সৃষ্টির প্রক্রিয়া এরিথ্রোপোয়েসিস। রাসায়নিকভাবে লোহিত কণিকার 60 থেকে 70% পানি, 30 থেকে 40% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে প্রায় 90% হিমোগ্লোবিন, অবশিষ্ট 10% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট, পটাশিয়াম ইত্যাদি নিয়ে গঠিত। প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক, হিম কি মানে লৌহ ধারণকারী বা ফেরাম ধারণকারী কি রঞ্জন বা পিগমেন্ট, আর গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। তাইলে আমরা কি জানলাম, হিম হলো একটা লৌহ জাতীয় পদার্থ বা একটা রঞ্জক, আর গ্লোবিন কি, গ্লোবিন হলো এক ধরনের প্রোটিন। হিমোগ্লোবিনের পরিমাণ দেখো এখানে কি দেওয়া আছে, পুরুষের 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার, আর স্ত্রীতে কত, এটা কিন্তু গ্রাম পার ডেসিলিটার, আর স্ত্রীতে হলো 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড চেইনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত থাকে। হিম গ্রুপের জন্যই রক্ত লাল হয়। তাহলে হিমোগ্লোবিন, আমরা কি বললাম যে রক্ত লাল হয় হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকা। আর হিমোগ্লোবিনের লাল অংশটুকু কোত্থেকে আসে, হিম অংশ থেকে আসে, অর্থাৎ লৌহ ধারণকারী রঞ্জক বা পিগমেন্ট সেই অংশ থেকে আসে। লোহিত রক্তকণিকার কাজ, প্রত্যেকটা কাজ এই চ্যাপ্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো লোহিত রক্তকণিকার কাজ কি। লোহিত কণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আগেই বলছিলাম যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয় অক্সিহিমোগ্লোবিন গঠন করে। আর অক্সিহিমোগ্লোবিন কি, লোহিত রক্তকণিকাই থাকে। লোহিত রক্তকণিকা পুরো দেহে সঞ্চালিত হয়। রক্ত হলো মাথা থেকে পা পর্যন্তই যায়, কিন্তু পুরো দেহে চলার মতো একটা ফ্লুইডের যে অংশ, সেটা হলো একটা রক্ত, একটা হলো লসিকা। এখন যে অংশে রক্ত থাকে না বা মানে রক্তের পরিমাণ কম থাকে, সে অংশে লসিকা থাকে বেশি। এখন লসিকায় যেহেতু তরল ফর্ম, রক্ত কি হয়, পুরো দেহে যায়, প্রত্যেক টিস্যুতে যায়, আর সেখানে কি অক্সিজেনও যায়, আর অক্সিজেনের ঘাটতিটাও সেভাবে পূরণ হয়। পরে কি রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে। সান্দ্রতা এর ইংলিশ ফর্ম, এটা অবশ্যই মনে রাখবা যে ভিসকোসিটি। এইগুলো হিমোগ্লোবিন ও অন্যান্য অন্তঃকোষীয় মানে কোষের অভ্যন্তর যে জিনিসগুলো বস্তু বাফার রূপে রক্তে অম্ল ক্ষারের সাম্য রক্ষা করে। দেখো আমরা অম্ল ক্ষারের সাম্য কিন্তু অনেক জায়গায় পেলাম। একটা পেলাম কি, রক্ততে প্রথম দিকে। এইভাবে যদি তুমি পড়াশোনা যদি কানেক্ট করে পড়ো, তোমার পড়াটা অনেকাংশে ইজি হয়ে যাবে। দেখো, অম্লক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা, বস্তু বাফার রূপে রক্তে অম্লক্ষারের সাম্য রক্ষা করে। 3 জায়গায় 3 ভাবে আছে। একটাতে সাম্যাবস্থা নিয়ন্ত্রণ, রক্ত ভারসাম্য রক্ষা, রক্তরস, আর বাফার রূপে অম্লক্ষারের সাম্য রক্ষা করে কে, লোহিত কণিকা। এইভাবে করে খাতার মধ্যে আলাদাভাবে লিখে নিবা। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, যা মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করে। এখন দেখো এটা কি, লোহিত কণিকার কাজ। কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ে কোনটির ভূমিকা রয়েছে, অ্যান্টিজেন অর অ্যান্টিবডি। 2টা অপশন দিলাম, আর বাকিগুলো যেটা থাকবে তোমরা বাদ দিতে পারবে, কিন্তু অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে তোমরা নির্ঘাত হলো তোমরা প্যাচ লাগাবা। সো অ্যান্সার কি হবে, প্লাজমা ঝিল্লি কি, অ্যান্টিজেন প্রোটিনের কারণে। এসব কণিকা রক্তকে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। বিলিরুবিন আমাদের মূত্রের সাথে যায়, আর বিলিভার্ডিন হলো আমাদের মেইনলি মলের সাথে যায়। বিলিরুবিন হলো হলুদ বর্ণের হয়, আর বিলিভার্ডিন হলো মেবি সবুজ টাইপ কিছু একটা, মানে ওটা সবুজও বলা যায় না। লোহিত রক্তকণিকার, আর হ্যাঁ, বিলিরুবিনের যখন মাত্রা অধিক বেড়ে যায়, যখন আমাদের মূত্রের রং হলুদ হয় অনেক বেশি, তখনই সেটাকে জন্ডিস বলা হয়।
লোহিত রক্তকণিকার এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে, যা এন্ডোথেলিয়াম কোষের আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। এগুলো হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে, যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। এগুলো অনেক সময় দেহের অনাক্রম্যতায় সাড়া প্রদান করে। ব্যাকটেরিয়া আক্রান্ত হলে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত আয়ন সৃষ্টি হয়, যা জীবাণুর কোষপ্রাচীর ভেঙে দিয়ে একে ধ্বংস করে। এগুলো পটাশিয়াম কার্বনেট। আচ্ছা, আমি মেবি হলো লোহিত কণিকার দুইটা পয়েন্ট আমি মিস আউট করছি, বা আমি একটু এক্সপ্লেন করলে মেবি একটু ভালো হয়। যে এল-আর্জিনিন কি? এল-আর্জিনিন হলো এক ধরনের প্রোটিন যা আমাদের দেহের বৃদ্ধিতে সহায়তা করে। পরবর্তীতে কি আছে? পরবর্তীতে হলো এই অনাক্রম্যতার সারাদান বা হলো ইমিউনিটি রেসপন্স। এটা হলো আমাদের দেহে যখন কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করে, আমাদের দেহে তো রোগ প্রতিরোধের জন্য কিছু দরকার, তো এটা হলো অনাক্রম্যতার সারাদানে কাজ করে বা এটাতে সহায়তা করে অনেক সময়। কিন্তু এই ইমিউনিটি রেসপন্স বা এটা হলো মেইনলি করে হলো কিন্তু হোয়াইট ব্লাড সেল। ওখানে আমি যেটা আগের ক্লাসে বলছিলাম যে মনোসাইক্লিন আর হলো নিউট্রোফিল, এটা কি ফেগোসাইট প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, বাট এটা সারাদানে যে কাজটা করে সেটা কি করে? লোহিত কণিকা। ব্যাকটেরিয়া আক্রান্ত হলে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত আয়ন আছে, এগুলো তো আমরা পড়লাম। এখন আসি আরেকটা রক্তকণিকায়, আমরা লোহিত রক্তকণিকা ফুললি পড়ছি, লাস্টে কি একটা রিক্যাপ করবো আবার। এখন আসি হলো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটে। লিউকোস বর্ণহীন কাইটোস কোষ। মেডিকেল লাইফে যদি আসো, তোমাদের এইসব মেডিকেল টার্ম অনেক বেশি কাজে লাগবে। তোমার যখন নিউ নিউ ওয়ার্ড থাকবে, হায়ার এডুকেশন কিন্তু সব কিন্তু ইংলিশের মধ্যেই হয়। মেডিকেল ভাইবাও কিন্তু তোমাকে ইংলিশে কোশ্চেন করবে। তো তুমি যদি একটা ওয়ার্ডের টার্ম যদি বুঝো, তুমি কিছু না কিছু তো বলতে পারবা, বা একটা ওয়ার্ডের টার্ম বুঝলে তোমার পড়াটা অনেক ইজি হয়ে যাবে। আমি যখন কলেজে ছিলাম তখন আমাকেও আমার স্যার বলতো, আমি যে স্যারের কাছে প্রথমে বায়োলজি করতাম, সে অলওয়েজ হলো এই ওয়ার্ডে মানে ফোকাস করতো। আর আমিও বলবো তোমাদেরকে, আমার স্যার বলতো যে ছোট একটা বই রাখতে, একেবারে পেট বুক টাইপ কিছু একটা, যার মধ্যে তুমি ওয়ার্ড মিনিং গুলো লিখতে পারবা। তাহলে তোমার ওয়ার্ড মিনিং গুলো একসাথে থাকলো, তুমি সেই সময় ভবিষ্যতে আবার দেখতে পারলা, আর তোমার এই একাডেমিক পড়াতে না অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসলে পড়াই যাই, তাই না? মানব দেহের পরিণত শ্বেতকণিকা হিমোগ্লোবিন বিহীন। ইট ইজ অবভিয়াস, রাইট? কজ হিমোগ্লোবিন নাই বলেই তো এটা বর্ণহীন, অনিয়তাকার। এটা অর্থাৎ এর কোনো নির্দিষ্ট আকার নাই ও নিউক্লিয়াস যুক্ত বড় কোষ। এখন দেখো, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ এর দেহে নিউক্লিয়াস নেই। কিন্তু মেইন পয়েন্ট যেন কি, একটা পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা দেহে নিউক্লিয়াস নেই, কিন্তু ভ্রূণাবস্থায় লোহিত রক্তকণিকা তৈরির আগের যে পর্যায়ে, সে পর্যায়ে মানে লোহিত রক্তকণিকা তৈরির সময়, লোহিত রক্তকণিকা তৈরির সময় এর দেহে নিউক্লিয়াস থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় এর দেহ নিউক্লিয়াস বিহীন। শ্বেত রক্তকণিকার দেহে অলওয়েজ নিউক্লিয়াস থাকে, অর্থাৎ এটা নিউক্লিয়াস যুক্ত একটা বড় কোষ, কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এগুলোকে শ্বেত রক্তকণিকা বলা হয়। প্রকৃতপক্ষে কি বর্ণহীন। এমনকি হোয়াইট ব্লাড ক্লট আছে, WBC। এই রক্তকণিকাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলে, কারণ এগুলো ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংসন করে। ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক এর ইংরেজিটাও মনে রাখবো, মোবাইল ডিফেন্সিভ ইউনিট। কারণ কি, এইটা অনেক ছোট একটা পরিসর নিয়ে কাজ করে। ধরো এমন ভাবে কাজ করে যে কোষের মধ্যে ব্যাকটেরিয়া আক্রান্ত, শুধু সেই কোষের জীবাণুই ভক্ষণ করে, বা সে কোষটা মরে যায় কিন্তু এর আশেপাশের কোষের কিন্তু কোনো ক্ষতি হয় না, সেটা অক্ষতই থাকে, সেটা তার অবস্থাতেই থাকে। মানুষের শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট আকারবিহীন, প্রয়োজনে আকার পরিবর্তিত হয়। নিউক্লিয়াস প্রথমে গোল বা ডিম্বাকার হয়, কিন্তু বয়োবৃদ্ধির সাথে সাথে বৃক্কাকার ও অশ্বক্ষুরাকার ধারণ করে। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের চাপে এক প্রান্তে অবস্থান নেয়। এগুলো লোহিত রক্তকণিকার চেয়ে বড়। মানব দেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000, গড়ে 7,500 শ্বেত রক্তকণিকা থাকে। এটা হলো শ্বেত রক্তকণিকার আমরা গড় অনুপাত জানলাম। শ্বেত রক্তকণিকারও কিন্তু প্রকারভেদ আছে। আমরা যখন এই ছকটা দেখি, তখন কিন্তু আমরা শ্বেত রক্তকণিকা কয় প্রকার দেখছি? শ্বেত রক্তকণিকা 5 প্রকার, কিন্তু এটাকে 2 ভাগে ভাগ করা আছে, একটা দানাদার, একটা অদানাদার। সো সেভাবে বলতে গেলে শ্বেত রক্তকণিকা 2 প্রকার, দানাদার, অদানাদার। তার মধ্যে অদানাদার 2 প্রকার, দানাদার 3 প্রকার। ওকে, এখন আমি আবার আগের পড়ায় আসি, যেখানে আমরা পড়তেছিলাম। তাদেরও কিন্তু আলাদা করে অনুপাত থাকে, যে কোনটা কোন অনুপাতে বা কত করে থাকে। শিশু ও অসুস্থ মানবদেহে সংখ্যা বেড়ে যায়, কারণ শিশু ও অসুস্থ মানবদেহে কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সেই কোষ বা সেই দেহটা আক্রান্ত হয়, যার ফলে এর অনুপাত বাড়ে। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার গড় অনুপাত আনুমানিক 600:1। এইটা মেবি আরো 2-3 এডিশন আগের বইয়ে 700:1 ছিল, কিন্তু নতুন এডিশন বইয়ে 600:1। সামনে দেখবা যে এডিশন পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। একটা বড় পরিবর্তন, এটা তো ছোট একটা অনুপাত চেঞ্জ হয়েছে, সামনে যে পরিবর্তন ওটা আদৌ সঠিক কিনা সেটা নিয়ে আমি অনেক সন্দেহাতীত। তারপর দেখো এখানে কি বলছে, রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে লিউকোসাইটোসিস এবং কম থাকে লিউকোপেনিয়া।
বইয়ের এক জায়গায় ছক করে লিখতে পারো বা যেভাবেই লেখো, সিস ইজ ইকুয়াল টু কোনো কিছু বৃদ্ধি পাওয়া, আর পেনিয়া মানে হলো হ্রাস পাওয়া। সিস কি? বৃদ্ধি পাওয়া। সিস যেখানেই থাক বৃদ্ধি পাবে। দেখো সিস ইজ ইকুয়াল টু সিস্টার বলা যায়, মানে মনে রাখার জন্য বলতেছি যে বোনের সাথে কি আমরা একে অপরের দুঃখ কি শেয়ার করি, একে অপরের কথা শুনে মনটাকে হালকা করি, নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করি, করি না? সো সিস দিয়ে এভাবে মনে রাখবা যে বৃদ্ধি হয়, আমাদের পজিটিভ ইমোশন বৃদ্ধি পায়, এটা দিয়ে মনে রাখতে পারো। তারপর লিউকোপেনিয়া, এটা হলো মানে হলো কম বা হ্রাস পাওয়া। তো শ্বেত রক্তকণিকা যদি কম হয় লিউকোপেনিয়া, বৃদ্ধি পেলে লিউকোসাইটোসিস। আর লিউকোস অর্থ তো বর্ণহীন, লিউকোসাইটোসিস অর্থ কি বৃদ্ধি হওয়া, আর লিউকোপেনিয়া কমে যাওয়া। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কম থাকে, দুর্বল অনক্রম্যতা প্রকাশ পায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া মানে কি? ব্লাড ক্যান্সার। দেখো লিউকোর সাথে মিয়া বা আই এ যুক্ত হচ্ছে, যেটা কোন একটা রোগের কথা নির্দেশ করতেছে। এটা কিসের রোগ? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের ফলে কি হয়, যদি রক্তে একটা সবকিছু একটা পরিমাণ থাকে, শ্বেত রক্তকণিকা যদি পরিমাণে যে অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু সে হলো পুরো একটা মানে তোমার সিস্টেমের ক্ষতি করবে। সে যেখান থেকে ইচ্ছা মানে যা ইচ্ছা হলো ভক্ষণ করা শুরু করবে, বা হলো তোমার দেহ হলো লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাবে। তোমার জন্য হয়তো ভালো ব্যাকটেরিয়া কিছু থাকে কিন্তু আমাদের দেহে, হয়তো সেটাও ভক্ষণ করা শুরু করে দিবে। এই জন্য বলা চলে কি প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কিছুই ভালো না। পরে কি আছে? শ্বেত রক্তকণিকা নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ এবং গ্লাইকোজেন, লিপিড, কোলেস্ট্রল, অ্যাসকর্বিক অ্যাসিড ও বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম বহন করে। আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকাকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, যথা কি দানাবিহীন, কি দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট। এ ইজ ইকুয়াল টু নট গ্রানুলোসাইট দানাদার, যেটা দানাদার না সেটাই হলো অ্যাগ্রানুলোসাইট। দানাদার বা গ্রানুলোসাইট। দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট এই ধরনের লিউকোসাইটোপ্লাজম দানাহীন, স্বচ্ছ, নিউক্লিয়াসটি বড় ও অখণ্ডায়িত। এই অখণ্ডায়িত ওয়ার্ডটা মনে রাখবা, কারণ যেগুলো দানাদার সেটা কিন্তু খণ্ডায়িত, এটা কি অখণ্ডায়িত। আর যেটা অখণ্ডায়িত সেটার অবশ্যই নিউক্লিয়াসটা আকারে বড় থাকাটা একটু স্বাভাবিক, তাই না? তারপর দেখো মোনোসাইট। মোনোসাইট অপেক্ষাকৃত ছোট, নিউক্লিয়াসটি প্রাথমিক অবস্থায় গোল বা ডিম্বাকার হয় এবং বয়বৃদ্ধির সাথে সাথে বৃক্কের মতো বা ঘোড়ার খুরের মতো দেখায়। ঘোড়ার খুর মেইনলি হলো পায়ের যে পাদানি থাকে সেটাকে বলা হয়। এতে সাইটোপ্লাজম বেশি থাকে। এদের ব্যাস কত? 12 থেকে 20 মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। দেহে 2 থেকে 8% শ্বেতকণিকা মোনোসাইট। এগুলো এখন দেখো পার্সেন্টেজটা মনে রেখো, 2 থেকে 8%। এগুলো ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু খেয়ে রোগ আক্রমণ প্রতিহত করে। লিম্ফোসাইট। লিম্ফোসাইটের বৈশিষ্ট্যপূর্ণ বড় আকৃতির গোল অখণ্ডায়িত একটি নিউক্লিয়াস এবং অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম থাকে কার অপেক্ষায়? মোনোসাইটের অপেক্ষায়। এগুলোর ব্যাস 6 থেকে 16 মাইক্রোমিটার। সাইটোপ্লাজম স্বচ্ছ, দানাবিহীন ও ক্ষারাসক্ত। অধিকাংশ লিম্ফোসাইট 100 থেকে 120 দিন বাঁচে। এইটা এর আগের বইয়ে ছিল প্রায় 7 দিন। কই প্রায় 7 দিন, আর কই হলো 100 থেকে 120 দিন। জাস্ট এক এডিশন আগের বই, ভাবা যায় এটা? তারপর দেখো কাজের ধরন ও কোষ প্রাচীরের রাসায়নিক গঠন অনুযায়ী লিম্ফোসাইট নিচে বর্ণিত 3 ধরনের: টি কোষ বা টি লিম্ফোসাইট, বি কোষ বা বি লিম্ফোসাইট, এনকে কোষ বাকি ন্যাচারাল কিলার কোষ। টি কোষ হলো থাইমোসাইটোসিস থেকে সৃষ্টি হয়, বি কোষ হলো কি অস্থিমজ্জার হিমাটোপোয়েটিক মাতৃকোষ থেকে উৎপন্ন হয়, আর এনকে কি ন্যাচারাল কিলার কোষ। এখন এই ব্যাপারে বাকি যে কথা সেটা হলো অন্য একটা চ্যাপ্টার আছে 10ম অধ্যায়, সেটা যখন পড়াবো এটা নিয়ে দেখবা যে অনেক ব্রিফলি একটা ডিসকাশন আছে, তাই এটা আমি এখানে আর পড়াচ্ছি না। এখানে যতটুকু আছে এতটুকু দেখে নিবা। দেহের 20 থেকে 40% শ্বেতকণিকা কি লিম্ফোসাইট। এগুলো লসিকা তন্ত্রে সৃষ্টি হয়, কিন্তু অন্য লিউকোসাইটের মতো এরা ফ্যাগোসাইট নয়। সো লিম্ফোসাইট কই সৃষ্টি হয়? লসিকা তন্ত্রে। এর পরিমাণ 20 থেকে 40%। ইম্পর্টেন্ট। তারপর দেখো দানাদার বা গ্র্যানুলোসাইট। এই ধরনের লিউকোসাইটের সাইটোপ্লাজম দানাময় এবং নিউক্লিয়াসটি ছোট খণ্ডকযুক্ত। দানাগুলো লিশম্যান রঞ্জকের নানাভাবে রঞ্জিত হয়। বর্ণ ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে কণিকাগুলোকে নিম্নোক্ত 3 ভাগে ভাগ করা যায়। তাহলে দানাগুলো কোন রঞ্জকে রঞ্জিত? লিশম্যান রঞ্জকে রঞ্জিত। আর এই বর্ণ ধারণের উপর নির্ভর করে একে 3 ভাগে ভাগ করা হয়। তারপর দেখো নিউট্রোফিল। সঞ্চালনরত রক্তের 40 থেকে 60% হলো নিউট্রোফিল। এটা তো মাছ মনে রাখা লাগবে। মোনোসাইট 2 থেকে 8%, লিম্ফোসাইট 20 থেকে 40%, নিউট্রোফিল 40 থেকে 60%। আর শ্বেত রক্তকণিকায় সবচেয়ে বেশি যে উপাদানটা থাকে সেটাই হলো মেনলি নিউট্রোফিল। তাই কোশ্চেন এমন থাকে যে শ্বেত রক্তকণিকায় কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে।
অ্যান্সার কি হবে? নিউট্রোফিল। এসব কোষের সাইটোপ্লাজমে বর্ণনিরপেক্ষ সূক্ষ্ম দানাময় নিউক্লিয়াস 2 থেকে 5টি খণ্ডক যুক্ত। তাহলে এর খণ্ডক কতটি? 2 থেকে 5টি। এগুলো ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। এখন বলো তো, আমরা আয়ুষ্কাল 2 থেকে 5 দিন এটা আর কোন শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে পড়ছিলাম? যদি মনে পড়ে ভালো, নাইলে আবার দেখে নাও। মনোসাইট, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। ওকে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ করে রোগ আক্রমণ প্রতিহত করে। নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম এবং সংকুচিত হয়ে কোষিক জালিকা প্রাচীরে কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে ও সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে ডায়াপেটিসিস বলে। অর্থাৎ কি? নিউট্রোফিলের অ্যামিবয়েড চলনকে কি মেইনলি ডায়াপেটিসিস বলা হয়। সরি ফর দ্য টাং টুইস্টার। আচ্ছা, তারপর দেখো ইউসিনোফিল। রক্তের স্বাভাবিক অবস্থায় এগুলোর সংখ্যা 2 থেকে 4%। এসব কোষের সাইটোপ্লাজম দানাময় আর কি অম্লধর্মী। ইউসিনোফিল অম্লধর্মী। এরপর বেসোফিল পড়বো, যেটা হলো ক্ষারধর্মী, অল্প ক্ষারধর্মী। দানাগুলো ইউসিন রঞ্জনে লাল বর্ণ ধারণ করে। নিউক্লিয়াস সাধারণত 2 খণ্ডক যুক্ত হয়। এদের ব্যাস 12 থেকে 17 মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল হলো 8 থেকে 12 দিন। এগুলো দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। সো দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করা হলো কারা? ইউসিনোফিল। আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। অ্যালার্জি, পরজীবী সংক্রমণ বলতে যে ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাসের সংক্রমণ, প্লীহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। যখন যার প্রয়োজন বেশি তখন তার কি পরিমাণও বেশি। বেসোফিল শ্বেতকণিকার সবচেয়ে কম অংশ 0.5 থেকে 1% বেসোফিল ধরনের। অর্থাৎ শ্বেত রক্তকণিকায়, আই গেস তুমি বুঝেই গেছো যে আমি এমন কোন কোয়েশ্চেনটা করবো, যে শ্বেত রক্তকণিকায় কোন উপাদানটি সবচেয়ে কম পরিমাণে থাকে? বেসোফিল। এসব কোষের সাইটোপ্লাজম দানাযুক্ত ও অপেক্ষাকৃত অল্প ক্ষারধর্মী। এগুলো ক্ষারশক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। ইউসিনোফিল অম্লধর্মী, ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। বেসোফিল অল্প ক্ষারধর্মী, ক্ষারশক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। এদের নিউক্লিয়াস 2 খণ্ডক যুক্ত এবং বৃক্কাকার। আরেকটা কোনটা দেখছিলাম? মনোসাইটে কি বলা হয়েছিল? যে এটা বয়বৃদ্ধির সাথে সাথে বৃক্কাকার বা ঘোড়ার খুরের মতো দেখায়। ওকে। এদের ব্যাস কি 12 থেকে 15 মাইক্রোমিটার। 12 থেকে 15 মাইক্রোমিটার আমরা আরেকটা ব্যাস করছিলাম, সেটা হলো নিউট্রোফিল। এবং আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। তো ব্যাসও 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। 12 থেকে 15 মিলে গেল। বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা দেয়। তো রক্ত জমাট বাঁধে না কেন? কারণ রক্তের মধ্যে হেপারিন নামক উপাদান থাকে, যেটা হলো রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর যখন আমাদের হাত কেটে যায়, আমরা যদি অনেকক্ষণ রক্তটা বাইরে রাখি, সেই হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায় আর কি রক্তটা জমাট বাঁধে। শ্বেত রক্তকণিকার কাজ মনোসাইট ও নিউট্রোফিল ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। এই জন্য লিম্ফোসাইটকে কি আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট রোধ করে। দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সো লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হিস্টামিন কিসের অংশ? লিউকোসাইটের তো অংশ। লিউকোসাইটের কোন উপাদানের অংশ? বেসোফিলের অংশ, ভাই। এই যে বেসোফিল। নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে এবং অ্যালার্জিতে সাড়া দেয়। সো এই পর্যন্তই ছিল আমাদের মেইনলি শ্বেত রক্তকণিকা। পরবর্তী ক্লাসে আমরা কোনগুলো পড়বো? অনুচক্রিকা নিয়ে পড়বো। এই অংশটুকু যখন আবার পড়বো, আর এই পাশে যেগুলো আছে এটা হলো তোমরা চাইলে এখনো পড়ে ফেলতে পারো। যেমন দেখো, লোহিত রক্তকণিকার যে অংশটুকু আছে, বাসায় যখন আমার অনুচক্রিকা পর্যন্ত পড়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই 3টা পড়ে তারপর গিয়ে বাসায় রিভাইজ দিবা। এই 3টা আগে পড়বা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এগুলো পড়ে তারপর গিয়ে হলো তুমি বইয়ের ভিতরে যাবে। এগুলো আগে পড়বা। এখানে কিন্তু তুমি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা পর্যন্ত বলতে পারতেছো। অনুচক্রিকা একটা ছোট অংশ, বাট পরের ক্লাসে আমি পড়াবো এইটা। তারপর রক্তপঞ্চম যেটা, লসিকা যেটা, এই 3 যে অংশ, এইটা হলো আমি মেনলি পরের ক্লাসে পড়াবো। আর এরপর শুরু হবে হৃৎপিণ্ড আমি অনেক অল্প সময়ে, যাতে এখান থেকে শুরু করে আসলে লাস্ট অনেক দূর পর্যন্ত আমার পড়ানো হয়ে যায়, আমি সেই চেষ্টাই থাকবো ইনশাল্লাহ। আর 2টা কি 3টা ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। এখন আসি হলো যেটা বললাম, যে লাস্টের দিকে একটা রিক্যাপ হবে যে আমরা কি কি শিখলাম এই 2 ক্লাসে। এই রিক্যাপের মধ্যে কিন্তু বাসায় কিভাবে কি পড়তে হবে এই বিষয়ে আমি আলোচনা করব, আর কি কি ইম্পর্টেন্ট সেটাও আমি বলবো। ফার্স্টে আসি রক্ত নিয়ে।
রক্তের প্রকৃতি, সরি এটা গেল একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেটা আসে হলো মানব দেহে রক্তের পরিমাণ। আচ্ছা আগে সব লিখিনি, তারপর গিয়ে হলো একসাথে সব বিষয় বলবো। তারপর দেখো লেখা শেষ আমার। প্রথমে কি বলছে, রক্তের প্রকৃতি কি? সামান্য ক্ষারীয়, রাইট? রক্তের প্রকৃতি সামান্য ক্ষারীয়। আর পাশে হলো পিএইচ। পিএইচ আমাদের কত? পিএইচ হলো বই আছে হলো 7.35 থেকে 7.45, গড়ে কিন্তু 7.4। তারপর মানব দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার, এটা মনে রাখবা। আর এটা মেনলি কি, মানব দেহে রক্তের 8%। রক্তের সান্দ্রতা পানির তুলনায় কত গুণ? 5 গুণ। রক্ত সংবহন সম্পর্কে প্রথম ধারণা যিনি দেন তিনি হলেন উইলিয়াম হার্ভে। তারপর রক্তের স্বাভাবিক তাপমাত্রা, এটা কিন্তু আমি যেটা বলছিলাম আগে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু কোনো ক্যালভিন বা ফারেনহাইট স্কেলে মাপা হয় না, এটা কিন্তু সেলসিয়াস স্কেলে মাপা হয়েছে। রক্তের সাধারণ কার্যাবলী, শুধু হেডিং লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাটা আমি আগে লিখে ফেলছি, আগে আমি রক্তরসের কাজটা বলি। রক্তরসের কাজ পড়বা, প্লাজমা প্রোটিন পড়বা। প্লাজমা প্রোটিন আমি কি বললাম, জিপিএ5। আরেকটা কি আছে, রক্ততঞ্চন। হিমাটোপোয়েসিস, এটা হলো রক্ত সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? হিমাটোপোয়েসিস বলা হয়। এবার আসা হলো লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা এটা মেনলি কি, এটা হলো ভ্রূণদেহ হলো 80 থেকে 89 লক্ষ। তারপর শিশুদেহ হলো এটা 60 থেকে 70 লক্ষ। পুরুষে আর স্ত্রীতে কত? পুরুষে হলো 50 থেকে 54, আর স্ত্রীতে কি 45 থেকে 49। তারপর গিয়ে হলো রোহিত রক্তকণিকার আরো কিছু কথা আছে, আর কিছু বেসিক কথা আছে। সেটা হলো যে এইটা কি নিউক্লিয়াস বিহীন, কিন্তু ভ্রূণ অবস্থায় কিন্তু থাকে। তারপর এটার মধ্যে কি কথা আছে, দ্বি অবতল চাকতি, দ্বি অবতল চাকতির মতো। তারপর এটার মধ্যে আর কথা আছে, এটা হলো ভাসমান গোল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা শুধু এদেরই আছে, সেটা হলো এরা হিমোগ্লোবিন যুক্ত। সো এই পেজের হলো এই পেজের হলো আমাদের রিক্যাপ শেষ। এখন আমরা কি বলবো যে এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েটিন মানে এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে। আরেকটা থেকে আরেকটা হলো এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন হলো এক প্রকার হলো হরমোন, যা হলো এরিথ্রোসাইট। যদি রক্ত কমে যায়, এটা ব্রেনকে একটা সিগন্যাল দেয় যা দেহে হলো এরিথ্রোসাইটের পরিমাণ কম। এরিথ্রোপোয়েটিন যখন হরমোনটা ক্ষরিত হয়, তখন এই সিগন্যালটা পৌঁছায়, আর যার ফলে এরিথ্রোসাইটটাকে বৃদ্ধি পায়। প্রত্যেক রক্তকণিকার উৎপত্তিস্থল, যেমন লোহিত রক্তকণিকা হলো লাল অস্থিমজ্জা কোষ থেকে, পরে শ্বেত রক্তকণিকার উৎপাদন হলো লাল অস্থিমজ্জা আছে, প্লীহা আছে, এগুলো থেকে। তারপর শ্বেত রক্তকণিকার মেইন 2 পয়েন্ট, এটা হলো একটা হলো এরা হলো নিউক্লিয়াস যুক্ত, আরেকটা পয়েন্ট হলো এরা হলো বর্ণহীন। সরি, এখানে বিহীন লিখতে গেছিলাম। আর কি এর প্রকারভেদ পড়বা, কোন শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি, কোনটার কম, বেশি কোনটা নিউট্রোফিল, কম কোনটা ওটা আমি ভুলে গেছি, কোন কোনটা বেসোফিলের। আর কোন শ্বেত রক্তকণিকার কাজ কি, যেমন ইউসোফিলের কাজ কি অ্যালার্জি প্রতিরোধ করা, পরজীবী সংক্রমণ থেকে রক্ষা করা। তারপর বেসোফিল কি করে হলো, বেসোফিল হলো হ্যাপারিন হিস্টামিন ক্ষরণ করে। এগুলো পড়ে নিবা। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল, আশা করি বোর্ড ফিল হওনি। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।